সলভ হয়েছে। তো আমরা তাহলে শুরু করে দিই। আপনাদের কি কথা শেষ? আপনারা ক্লোজ করেছেন? স্যার কথা তো অনেক আছে স্যার, কিন্তু এখন বলা যাবে না, এখন স্যার ক্লাস শেষ হবে, আচ্ছা, পরে স্যার আলোচনা করবো। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, আমাদের ঠিক তো আছে, ঠিক আছে, আমাদের ক্লাসের শেয়ার অল্প আছে। সময় আমরা হ্যাঁ বলেন। জাস্ট, হ্যাঁ, আমরা জাস্ট কর্পোরেট গভর্নেন্স কোড, হ্যাঁ, আমরা কোডটা দেখছিলাম, তাই না? কর্পোরেট গভর্নেন্স কোড। তো ইয়েস সেখানে স্যার। একটা একটা কেস স্টাডিও আমরা দেখছিলাম। তো কেস স্টাডিতে আরেকটু পরে যায়, কিছু ইস্যু আছে, সেটা ক্লিয়ার করে দেন আমরা কেস স্টাডিতে যাব, তাহলে কেস স্টাডি আমাদের জন্য ইজিয়ার হবে। তো লাস্টে যেটা রেখেছিলাম সেটা ছিল যে ডাইরেক্টরস রিপোর্ট টু দ্য শেয়ার হোল্ডার। কি কি ইস্যু বা কি কি বিষয়, কি কি ম্যাটার ডাইরেক্টরস উইল প্রেজেন্ট টু দ্য শেয়ার হোল্ডার। সাউন্ড হচ্ছে আমার এখান থেকে কি, আহ এই ভাইটাকে মিউট করে দিয়েছি। আচ্ছা, আচ্ছা, ক্লিয়ারলি স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমার কথা শুনতে পাচ্ছেন, তাই না? ইয়েস স্যার। জি। ওকে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো যে ইস্যুগুলো ছিল, যে আমরা প্রথমে দেখেছিলাম যে ডাইরেক্টরদের নাম্বার, লিমিট, ঠিক আছে। আর এই লিমিটটা আমি একটু রিক্যাপ করব, লিমিটটা যদি আমি একটু রিক্যাপ করি তাহলে হচ্ছে এরকম দাঁড়াবে, দেখাবে জাস্ট ডাইরেক্টরদের লিমিটটা আমি একটু দেখাবো। সেটা হচ্ছে যে কোম্পানি অ্যাক্ট 1994-এ প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বলছে যে মিনিমাম অ্যাটলিস্ট দুইজন ডাইরেক্টর থাকবে। দেখেন, ম্যাক্সিমাম কিন্তু বলেনি। পাবলিক লিমিটেড কোম্পানি মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট থ্রি ডাইরেক্টরস। আচ্ছা, দেয়ার ইজ নো ম্যাক্সিমাম লিমিট স্পেসিফাইড ইন দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994. However, the articles of association of the company may set the maximum limit. সেটা আর্টিকেলে সেটা বলা থাকতে পারে কতজন হবে। হোয়ারাস কর্পোরেট গভর্নেন্স কোড 2018 কি ডিকটেট করেছে, আর কর্পোরেট গভর্নেন্স কোড 18টা অ্যাপ্লিকেবল হচ্ছে শুধুমাত্র লিস্টেড কোম্পানির জন্য। তখন বলছে যে এ লিস্টেড কোম্পানি মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট 5 ডাইরেক্টরস অ্যান্ড এ ম্যাক্সিমাম অফ 20 ডাইরেক্টরস। এটা ক্লজ 1(1) এই বলা আছে, একদম শুরুতে এটা বলা আছে। অ্যান্ড অ্যাটলিস্ট 1/5 অফ দ্য টোটাল ডাইরেক্টরস মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরস। আচ্ছা, গতদিন একজন কোশ্চেন করেছিল যে তাহলে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরস কি নন এক্সিকিউটিভ ডাইরেক্টর? হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর ডেফিনেটলি নন এক্সিকিউটিভ নন এক্সিকিউটিভ ডাইরেক্টর, বাট অল নন এক্সিকিউটিভ ডাইরেক্টরস ক্যান নট বি দ্য ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। আমাদের ইউনিটারি বোর্ড সিস্টেমে বোথ রিপ্রেজেন্টেশন অফ দ্য এক্সিকিউটিভ অ্যান্ড দ্য নন এক্সিকিউটিভ ইট উইল হ্যাভ, বাট independent directors definitely non-executive, but all non-executives may not be the independent director. এটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন স্যার, একজন ব্যক্তির ক্ষেত্রে স্যার আমার একটা যদি কথা ছিল। শিওর প্লিজ। স্যার আপনি ওই যে কর্পোরেট গভর্নেন্স 2018 যেটা পড়াচ্ছেন, হ্যালো হ্যাঁ, হ্যাঁ, শিওর, স্যার, ওইটাতে একটা শুনতে পাচ্ছি। অ্যামেন্ডমেন্ট আছে 2023। অ্যামেন্ডমেন্ট, 23-এর অ্যামেন্ডমেন্ট আছে। জি স্যার, ওইখানে তো লেখা আছে লিস্ট টু ডিরেক্টরস, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস স্যার। অ্যাট লিস্ট টু ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস। জি, or 1/5 of total number of directors of the company's রাইট, board. রাইট, 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 থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা আছে। আমি একদিন একটা অ্যামেন্ডমেন্টের কথা বলেছিলাম, বাট আমি একটু ভুলে গিয়েছিলাম যে স্যার ওইখানে গত রাতে যা পড়াইছেন আমি রাত্রে বেলায় দেখলাম যে অনেক কিছু স্যার মানে একটু অ্যামেন্ডমেন্ট হয়েছে। ওটা যদি স্যার একটু আবার রিক্যাপ করে দেন তাহলে আমাদের জন্য একটু উপকার হয়। হ্যাঁ, ঠিক আছে, আমি করব। তো যেটা বলছিলেন যে একটা অ্যামেন্ডমেন্ট আছে যে অ্যাটলিস্ট, এখানে বলছে অ্যাটলিস্ট 1/5। তো এখন যদি 5 জন ডাইরেক্টর থাকে তাহলে 1/5 হচ্ছে একজন। কিন্তু আপনার ওই অ্যামেন্ডমেন্টে যেটা আছে সেটা হচ্ছে যে মিনিমাম দুইজন থাকতে হবে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। তাহলে আমরা এখানে দেবো অ্যাটলিস্ট 1/5 অর মিনিমাম টু, অপ টু, মিনিমাম অর মিনিমাম টু, হ্যাঁ, অরটাই হবে, ঠিক আছে। Sir, if you don't mind, executive director and non-executive director, please. একজন ব্যক্তির ক্ষেত্রে ডাইরেক্টরশিপ নিয়ে কথা হচ্ছে, যে একজন ব্যক্তির ক্ষেত্রে
একজন ব্যক্তি আহ ক্ষেত্রে ডাইরেক্টরশিপ নিয়ে কোম্পানি অ্যাক্ট ইভেন আপনার কর্পোরেট গভর্নেন্স কোড দুই জায়গায় কি বলা আছে। ব্যক্তির ক্ষেত্রে হতে পারে যে দ্য নাম্বার অফ there is no specific restriction in the Companies Act regarding the maximum number of directorship a person can hold at the same time. আপনার ডাইরেক্টরশিপ নিয়ে কোম্পানি অ্যাক্টে 1994-এ আপনার ম্যাক্সিমাম লিমিটটা বলা নেই। However, a person cannot a director if they are disqualified. 92-তে সেকশন কোম্পানি অ্যাক্টে 92-তে ডিসকোয়ালিফিকেশনে বলা আছে ডাইরেক্টরদের। সেখানে ডিসকোয়ালিফিকেশন সে আনসাউন্ড যদি হয়, ডিসচার্জ ইনসলভেন্ট যদি হয়, কনভিক্টেড যদি হয়, আমরা গতদিন দেখেছি, তাহলে সে ডাইরেক্টর হতে পারবে না। কিন্তু কোম্পানি অ্যাক্টে সে কয়টা কোম্পানি ডাইরেক্টর হতে পারবে সেটা নিয়ে কিন্তু কোনো লিমিটটা নাই। আচ্ছা, কিন্তু কর্পোরেট গভর্নেন্স কোডে বলা হচ্ছে অ্যান ইন্ডিভিজুয়াল ক্যান নট বি ডাইরেক্টর ইন মোর দেন 5 লিস্টেড কোম্পানি এট দ্য সেম টাইম। এখন এই 5 লিস্টেড কোম্পানির এট দ্য সেম টাইম, এর বেশি সে কি হতে পারবে না, ডাইরেক্টর হতে পারবে না। সেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, বোথ নন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর দুইটার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, বোথ ইন্ডিপেন্ডেন্ট এন্ড নন ইন্ডিপেন্ডেন্ট। তাহলে একজন ব্যক্তি 5টার বেশি কোম্পানিতে এট এ টাইম সে ডাইরেক্টর হতে পারবে না, কিন্তু সেটা ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট দুইটা ক্ষেত্রেই কিন্তু আছে বলা। এই প্রশ্নটা গতদিন মনে হয় আসছিল। তাহলে প্র্যাকটিক্যালি আমরা দেখতে পারি ইফ এ পারসন ইজ ইনভলভ ইন প্রাইভেট or unlisted public company, there is no specific legal cap on the number of companies they can be a director. If a person is a director in listed company, the maximum limit is 5 under the Bangladesh Securities and Exchange Corporation Corporate Governance Code. আচ্ছা, এখানে আরেকটু বলি, সেটা হচ্ছে যে আমাদের প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যে দুইজন বলেছেন এখানে, যে প্রাইভেট লিমিটেড কোম্পানি মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট 2 ডাইরেক্টরস। আচ্ছা, এই জায়গায় আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে যদি সেই প্রাইভেট লিমিটেড কোম্পানিটা আপনার কোনো কোম্পানি, কোনো পাবলিক লিমিটেড কোম্পানির সাবসিডিয়ারি কোম্পানি যদি হয়, তাহলে তার ডাইরেক্টর 3জন থাকতে হবে। আমি কি বুঝাতে পারলাম? আমি আবারও বলছি, যদি সেই প্রাইভেট লিমিটেড কোম্পানিটা কোনো পাবলিক লিমিটেড কোম্পানির যদি সাবসিডিয়ারি হয়, তাহলে তার মিনিমাম নাম্বার অফ ডাইরেক্টরস 3জন থাকতে হবে, তখন কিন্তু 2জন না। ঠিক আছে? তো এই বিষয়গুলো দিয়ে আমাদের গত দিনের কেসটা ছিল। আর একটু জিনিস আমরা যদি দেখে আসি, সেটা স্যার হচ্ছে এটা কি যে কোম্পানি আইন অনুযায়ী স্যার? স্যার এটা কি কোম্পানি আইন হ্যাঁ, অনুযায়ী? কোম্পানি আইন অনুযায়ী জাস্ট আমরা কোম্পানি আইন এটা অনুযায়ী মনে করতে পারি যে যেহেতু এটা পাবলিক লিমিটেড কোম্পানির একটা সাবসিডিয়ারি অর্গানাইজেশন, সেক্ষেত্রে পাবলিক লিমিটেড কোম্পানির রুলসটা এখানে প্রযোজ্য হবে। রাইট 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 ইভেন আরো আছে, আরো কয়েকটা ইস্যু আছে, সেটা আমি দেখাবো। যদি সাবসিডিয়ারি হয় সেক্ষেত্রে আহ হোল্ডিং কোম্পানির কি কি রোল আছে সেটা দেখাবো। তো দেখেন, আমাদের ওই কেস সলভ করার স্যার, জন্য আমাদের এই আমার একটা কোয়েরি আছে 210 স্যার। কোম্পানি অ্যাক্টের, যদি জি প্লিজ বলেন। স্যার, এই ডিরেক্টরটা আসলে 3 প্রকার, রাইট? এক্সিকিউটিভ, নন এক্সিকিউটিভ আর ইন্ডিপেন্ডেন্ট, এরকম নাকি? এই নন এক্সিকিউটিভকে আবার ভাগ করে ইন্ডিপেন্ডেন্ট এরকম কিছু? টাইপসটা আসলে আমি একটু কনফিউজ যে ডিরেক্টরের টাইপস আসলে কত প্রকার। এক্সিকিউটিভ, নন এক্সিকিউটিভ, মানে একটা আছে ইন্ডিপেন্ডেন্ট, নন ইন্ডিপেন্ডেন্ট নামে আসলে আমরা কিছু পাই নাই, তাহলে কি আমরা ধরে নেব এক্সিকিউটিভ ডিরেক্টর আর নন এক্সিকিউটিভ ডিরেক্টর এনারা নন ইন্ডিপেন্ডেন্ট? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এক্সিকিউটিভ। আপনার খুবই সুন্দর প্রশ্ন, এই জন্য আমি জাস্ট রেডি করে রেখেছি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনি না বললেও আমি সেটা বলতাম। ঠিক আছে, প্র্যাকটিক্যালি একটু দেখাচ্ছি। স্কোয়ার ফার্মার একটা বোর্ড অফ ডাইরেক্টরদের একটা চিত্র নিয়ে আসছি, যেখানে এক্সিকিউটিভ, নন এক্সিকিউটিভ, ইন্ডিপেন্ডেন্ট, নাম্বার সবই আছে। ঠিক আছে, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, দা অথরিটি, বোর্ড কে বলছে দা অথরিটি। চেয়ারম্যান হচ্ছে কে? মিস্টার স্যামুয়েল এস চৌধুরী, সে হচ্ছে নন এক্সিকিউটিভ ডাইরেক্টর। আমাদের কর্পোরেট গভর্নেন্স কোড কমপ্লাই করেছে, জি জি করছে। করেছে, কারণ চেয়ারম্যান হবে নন এক্সিকিউটিভ ডাইরেক্টর। কিন্তু সে যে নন এক্সিকিউটিভ ডাইরেক্টর, হ্যাঁ, কিন্তু সে হচ্ছে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর না। কারণ ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের
কন্ডিশন কি, লেস দেন 1% শেয়ার হোল্ড করতে হবে। যদি করে, প্রথম কথা বলছে যে কোনো শেয়ার হোল্ড করা যাবে না, যদি সে শেয়ার হোল্ড করে তাহলে লেস দেন 1%। 1%। তারপর হচ্ছে যে কোনো প্রকার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, ওই ইস্যুগুলো থাকা যাবে না। কিন্তু এই স্যামুয়েল এর চৌধুরী, সে দেখেন স্কোয়ারের আরো অনেক, কিন্তু সে ডাইরেক্টর, হুম, যে সাবসিডিয়ারি কোম্পানিগুলো আছে, বিভিন্ন কিছু আছে, বাট হচ্ছে সে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর না। কারণ ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হলে তার বলা থাকবে। দেখি আমরা ওয়ান আফটার অ্যানাদার আসি। ভাইস চেয়ারম্যান হচ্ছে মিসেস রত্না পাত্রা, সে হচ্ছে এক্সিকিউটিভ ডাইরেক্টর। দেখেন সে কিন্তু এক্সিকিউটিভ ডাইরেক্টর, তার মানে আমাদের বোর্ড হয়ে গেল কি, ইউনিটারি বোর্ড হয়ে গেল, মিক্সড বোর্ড হয়ে গেল। সেটাও Next বল। আমাদের, আমরা যেটা দেখেছি সেটাও ঠিক আছে। আচ্ছা, সে যখন, আচ্ছা সে এক্সিকিউটিভ ডাইরেক্টর। দেখেন অ্যাপয়েন্টেড টু দ্য বোর্ড ইন দ্য ইয়ার 2007। আচ্ছা, তার একটু ছোট্ট করে প্রোফাইল এখানে আছে। সে আরো কোথায় কোথায় যুক্ত আছে সেটাও আমাদের কর্পোরেট গভর্নেন্স কোডে বলা আছে, যে এগুলো সব ক্লারিফাই করতে হবে। ম্যানেজিং ডাইরেক্টর, সে অবশ্যই হবে এক্সিকিউটিভ ডাইরেক্টর, মিস্টার তপন চৌধুরী, সে এক্সিকিউটিভ ডাইরেক্টর। আচ্ছা, তারপর দেখেন ডাইরেক্টর মিস্টার অঞ্জন চৌধুরী, সে নন এক্সিকিউটিভ ডাইরেক্টর, কিন্তু সে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর না, কারণ তার অবশ্যই বেশি শেয়ার আছে। কারণ এগুলো তো স্যামসান এ চৌধুরী ফ্যামিলির লোকজন, সবাই তার, তিনটাই তার ছেলে, তাই না? এই তিনটাই তার ছেলে, এই যে স্যামুয়েল এর চৌধুরী, তপন চৌধুরী, আর হচ্ছে কি অঞ্জন চৌধুরী। আচ্ছা, এবার ডাইরেক্টর আসছে মিস্টার কাজী ইকবাল হারুন, উনিও নন এক্সিকিউটিভ, বাট বলে নাই ইন্ডিপেন্ডেন্ট। তার মানে ওনারও মোর দেন 1%-এর বেশি, মানে কি আছে, শেয়ার আছে। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আবুল কালাম আজাদ, দেখেন সে বলেছে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, যখনই বলেছে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর তার মানে সে অবশ্যই নন এক্সিকিউটিভ। ঠিক আছে, এখন তার ক্ষেত্রে সে যখন বলছে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, তার মানে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের যে রুলস এন্ড বা কন্ডিশনস, যে প্রভিশনস গুলো আছে সেগুলো মেনে তাকে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর নিয়োগ দেওয়া হয়েছে। তার ছোট্ট করে প্রোফাইল দেওয়া হয়েছে, সে 2023-এর জুলাই জয়েন করেছে। সে কমার্স ব্যাকগ্রাউন্ডের, ইউনিভার্সিটি অফ চিটাগাং থেকে, সে এফসিএ, হুম, লাইক দ্যাট। সে, তার ফার্ম আছে, তার ফার্মের নাম দেওয়া আছে। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর মোহাম্মদ মাহমুদুল হক, সে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তো এখন দুইজন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, দেখেন তার টোটাল ডাইরেক্টর। এখন দেখেন এই যে সামারিটা দেখি, বোর্ড অফ ডাইরেক্টর স্ট্যাটাস ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কনস্টিটিউশন অ্যান্ড ল, তারা একদম ক্লিয়ার করে দিয়েছে। কনস্টিটিউশন অ্যান্ড নট লেস দেন 3 অর মোর দেন 11, এটা ওরা এখানে আছে 9 জন আছে। তারপরে যে টাইপ অফ ম্যান্ডেট, ইউনিটারি বোর্ড 7 ডাইরেক্টর, ফিমেল আছে 1, মেল মেম্বার 6, ও এখানে 7 জন আছে। নন এক্সিকিউটিভ ডাইরেক্টর 3 জন, এক্সিকিউটিভ 2 জন, ইন্ডিপেন্ডেন্ট 2 জন। ঠিক আছে, বোর্ড মিটিং তারা 2023-24-এ করেছে 11টা। তো এই যে হচ্ছে যে আপনার কম্বিনেশন। এখন আপনার প্রশ্নটা পেয়েছেন যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর কিভাবে নন এক্সিকিউটিভ। স্যার তাহলে আমার কোয়েরিটা হলো, ডিরেক্টর যদি তিন ভাগে বিভক্ত হয়, ইন্ডিপেন্ডেন্ট আর এক্সিকিউটিভ, নন এক্সিকিউটিভ, তাহলে ডিপেন্ডেন্ট ডিরেক্টর নামে কি কিছু আছে? না কারা ডিপেন্ডেন্ট? না 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 না, ডিপেন্ডেন্ট নাই। আর এখানে যে ইন্ডিপেন্ডেন্ট সেও কিন্তু নন এক্সিকিউটিভ, আবার নন এক্সিকিউটিভ সে ইন্ডিপেন্ডেন্ট নাও হতে পারে। আমি সেই কথাটাই শুরুতে বলেছি। হুম হুম। না, আমি আমি এটা বুঝেছি স্যার। এখন তাহলে তিন প্রকার হলো কেমনে? কারণ নন এক্সিকিউটিভ থেকেই তো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আসতেছে। হ্যাঁ, নন এক্সিকিউটিভ থেকে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, কিন্তু নন এক্সিকিউটিভ থেকে সে তাহলে তো ডাইরেক্টর হতে ডিরেক্টর, পারে, কিন্তু তার কিন্তু মোর দেন শেয়ার হোল্ডিং কিন্তু, মানে অবশ্যই 1%-এর বেশি, কারণ তাদের তো একটা কোয়ালিফাইং শেয়ার আছে। আপনি ডাইরেক্টর হতে গেলে আপনাকে একটা কোয়ালিফাইং শেয়ার পারচেজ করতে হবে। ক্লিয়ার? স্যার এখানে যদি কোনো কেস স্টাডিতে শুধু ডিরেক্টর লেখা থাকে তাহলে আমরা ওই ডিরেক্টরকে কি ভাববো, শুধু ডিরেক্টর লেখা থাকলে? শুধু ডিরেক্টর যদি থাকে, হ্যাঁ, না, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের হ্যাঁ, ক্ষেত্রে কালকে কেস একদম স্টাডিতে মনে হয় ইন্ডিপেন্ডেন্ট শুধু ডিরেক্টর ডিরেক্টর ছিল। শব্দটাই থাকবে। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর শব্দটাই থাকবে, আদারওয়াইজ ডাইরেক্টর। এখন সে ডাইরেক্টর হতে পারে এক্সিকিউটিভ, ডাইরেক্টর হতে পারে নন এক্সিকিউটিভ। তো দেখেন এখানে ডাইরেক্টর লিখেই লিখেছে নন এক্সিকিউটিভ, বাট এখানে ভাইস চেয়ারম্যান, যে ভাইস চেয়ারম্যান, উনি কিন্তু এক্সিকিউটিভ ডাইরেক্টর।
ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এবার স্যার, কোম্পানি একটা, জি স্যার প্লিজ। বোর্ডে কি একজন ওমেন ডাইরেক্টর থাকা কি এখন কি অনেকটা ইয়ে করছে নাকি? এর কোনো বাধ্যবাধকতা বা অ্যামেন্ডমেন্ট এই না জাতীয় কিছু? না 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 না, এরকম বাধ্যবাধকতা নাই। এখন এই কর্পোরেট গভর্নেন্স নিয়ে ওয়ার্ল্ডে প্রচুর রিসার্চ হচ্ছে। তো রিসার্চের একটা রেজাল্ট হচ্ছে যে বোর্ড ডাইভার্সিটি, আপনার এই মানে বোর্ডটা যত ডাইভার্সিফাইড হবে, তত বোর্ডের গ্রহণযোগ্যতা বাড়বে, তত বোর্ডের ডিসিশন মেকিং এবিলিটি ভালো হবে, তত বোর্ডের ইন্ডিপেন্ডেন্স বাড়বে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়টা। তো এই বোর্ড ডাইভার্সিটির মধ্যে কি কি আছে? বোর্ড ডাইভার্সিটির মধ্যে আছে একটা হচ্ছে ওমেন রিপ্রেজেন্টেশন, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল হচ্ছে বোর্ড ডাইভার্সিটির মধ্যে আপনার বিভিন্ন এইজের ব্যক্তিকে নিয়ে আসা, বিভিন্ন এক্সপিরিয়েন্সের ব্যক্তিকে নিয়ে আসা, বিভিন্ন রেসের ব্যক্তিকে নিয়ে আসা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এদেরকে মানে কম্বাইন্ড করা। ঠিক আছে? তো এই বোর্ড ডাইভার্সিটি যত বেশি হবে, তত আপনি এই যে দেখে থাকবেন এখানে বোর্ড ডাইভার্সিটি তারা করেছে বলেছে, কিন্তু ওমেন রেখেছে, কিন্তু আমি এগুলো পড়ে দেখেছি, এগুলো বোর্ড ডাইভার্সিটি নাই। বোর্ড ডাইভার্সিটি হচ্ছে এখানে স্যামসন এর চৌধুরী 3 জন ছেলে, আর আরেকজন ব্যক্তি যাকে আপনার এটাকে রেখেছে যে কাজী ইকবাল। কাজী ইকবালের প্রোফাইল করে দেখেছে যে উনার বাবাও তাদের বিজনেসের স্টার্টিং এ ছিলেন। ঠিক আছে? তার মানে আলটিমেটলি এই তারাই। ঠিক আছে, তো বোর্ড ডাইভার্সিটির নিয়ে অনেক আছে, যে বোর্ড ডাইভার্সিটি আপনার এই বোর্ডকে বেশি অ্যাকাউন্টেবল করে, বোর্ডের ডিসিশন মেকিংটা অনেক ভালো হয়। জি জি। তো স্যার, এই কারণে এই ওমেন রিপ্রেজেন্টেশনটা গুরুত্ব পাচ্ছে। জি বলেন। থ্যাংক ইউ। এক্সিকিউটিভ ডিরেক্টরের মধ্যে আমরা যেটা দেখি স্যার, প্রতিষ্ঠানে যে এমডি এন্ড সিইও, যেটা চিফ এক্সিকিউটিভ অফিসার বা ব্যবস্থাপনা পরিচালক, ওনাকে এক্সিকিউটিভ ডিরেক্টর আমরা বলি বা বলতে পারি। কিন্তু আদার দেন যে অন্যান্য ডিরেক্টরের মধ্যে এক্সিকিউটিভ ডিরেক্টর, তিনি কিভাবে এক্সিকিউটিভ ডিরেক্টর হবেন স্যার? এটা একটু আমার কাছে প্রশ্ন লাগছে। স্যার, স্যার ওই আমি একটু বলবো আপনার পারমিশন নিয়ে স্যার। শিওর শিওর প্লিজ। এক্সিকিউটিভ ডিরেক্টর বলতে আমি যেটুকু বুঝছি, ওনার ডুয়েল রোল থাকবে। ওনার দুই ধরনের রোল প্লে করবেন উনি, অ্যাজ এ ডাইরেক্টর ইন ফেভার অফ শেয়ার হোল্ডার্স, অ্যাজ ওয়েল অ্যাজ উনি একটা ম্যানেজমেন্টের একটা রোল প্লে করবে, গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। দুই ধরনের রোল প্লে করবে এক্সিকিউটিভ ডিরেক্টররা। ওনারা শেয়ার হোল্ডারের পক্ষে যেমন কাজ করবেন, আবার এখানে ম্যানেজমেন্টের এক ধরনের রোল প্লে করবেন। আর নন এক্সিকিউটিভ ডাইরেক্টরের ক্ষেত্রে শুধুমাত্র ওনারা অ্যাজ এ শেয়ার ডাইরেক্টর হিসাবে যেটা ইয়ে করে আর কি, ওনাদের ম্যানেজমেন্টে ওনাদের কোনো ইয়ে থাকবে না, রোল প্লে করবেন না ওনারা। না, ডিরেক্টরদের ম্যানেজমেন্টে না ঠিক তো আছে, role না না না, একটু বলি, প্রশ্নটা ছিল যে ম্যানেজিং ডাইরেক্টর হি ক্যান ইজিলি বি দ্য মেম্বার অফ দ্য বোর্ড, বাট হাউ ক্যান আদার ডাইরেক্টরস ক্যান বি দ্য মেম্বার অফ দ্য বোর্ড? রাইট, কোশ্চেন ছিল এটা। একই সাথে স্যার যেমন এক্সিকিউটিভ এক্সিকিউটিভ ফিনান্স ডাইরেক্টর, হ্যাঁ, সিএফও। এখন সিএফও সে তো হচ্ছে যে আহ সে বোর্ড মেম্বার হতে পারবে কিনা, প্রশ্নটা এটি মানে এটা ছিল কিনা? না, আমার প্রশ্ন ছিল, ঠিক আছে স্যার, ওটা আদার কোশ্চেন হতে পারে, ইম্পর্টেন্ট কোশ্চেন। আমার প্রশ্ন ছিল স্যার, এমডি এন্ড সিইও ইজ এক্সিকিউটিভ ডিরেক্টর, ডেফিনেটলি আমার কাছে মনে হয়েছে, কিন্তু অন্যান্য এক্সিকিউটিভ ডিরেক্টর হতে পারে কারা স্যার? এনাদের এবং কিভাবে? এক্সিকিউটিভ ডিরেক্টর এখানে হবে, এটা বোর্ড করবে, এটা বোর্ডের ডিসিশন। কারা কারা ডাইরেক্টর হবে এটা বোর্ডের ডিসিশন। ঠিক আছে, এটা বোর্ড যাদেরকে নেবে তারা আপনার ডাইরেক্টরটা হবে। আর এক্সিকিউটিভ কারা সেটা কি আপনি বুঝতে পেরেছেন? হু আর দ্য এক্সিকিউটিভস? যারা, স্যার বাংলায় স্যার যদি বলি, যে নির্বাহী এক কথায় হচ্ছে দায়িত্বে যারা ম্যানেজমেন্ট, থাকে তাদেরকে আমরা আমি বলে দেই, এক্সিকিউটিভ। এক কথায় স্যার, ম্যানেজমেন্ট। জি স্যার, ম্যানেজমেন্ট 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 ম্যানেজমেন্টের হাই অফিসিয়ালটাকে বলে এক্সিকিউটিভস। ঠিক আছে, এই তো ঠিক আছে।
আমরা একটু মুভ করি। এখানে দেখেন কোম্পানি একটা 210 বলছে অ্যাপয়েন্টমেন্ট এন্ড রিমুনারেশন অফ দ্য অডিটরস। এখানে বলছে যে কিভাবে অডিটর নিয়োগটা হবে। ঠিক আছে, তো ফার্স্ট বলছে এভরি কোম্পানি at shall at each annual general meeting AGM এ তারা অডিটর নিয়োগ করবে to hold the office from the conclusion of that meeting until the next annual general meeting। পরবর্তী অ্যানুয়াল জেনারেল মিটিং আগ পর্যন্ত তারা সেটাকে করবে। ইভেন উইদিন 7 days তাদের অ্যাপয়েন্টমেন্টও কমপ্লিট করবে। অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট করার পর তার একটা কনসেন্ট নেবে সেই অডিটরের। ঠিক আছে, উইদিন 30 days of the receipt from the company of the intimation of his appointment inform the register with writing। হ্যাঁ, 30 দিনের মধ্যে জয়েন্ট স্টক রেজিস্টারকে জানাতে হবে তাদের অডিটরটা কে, যে অ্যাকসেপ্ট করেছে। তাহলে প্রথম কথাটা হচ্ছে যে এজিএম এ অডিটর নিয়োগ হবে। হ্যাঁ, এজিএম এ তার মানে কি, শেয়ার হোল্ডার অডিটর নিয়োগ দেবে। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার 7 days এর মধ্যে তার অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট করতে হবে, আর 30 days এর মধ্যে আরজিএসসি কে জানাতে হবে। 3 নম্বর ক্লজে এসে বলছে এট এনি অ্যানুয়াল জেনারেল মিটিং এ রিটার্নিং অডিটর বাই হোয়াটসএভার অথরিটি অ্যাপয়েন্টেড শ্যাল রিঅ্যাপয়েন্টেড আনলিস। হ্যাঁ, তখন ওই অডিটরকে আবার রিঅ্যাপয়েন্ট করা যাবে যদি না সে আনকোয়ালিফাইড হয়। হি হ্যাজ গিভেন দ্য কোম্পানি নোটিশ ইন রাইটিংস অফ হিজ আনউইলিংনেস। সে যদি থাকতে না চায় তাহলে তাকে সে হবে না। এগুলো যদি না থাকে তাহলে তাকে রিঅ্যাপয়েন্টমেন্ট করা যাবে। A resolution has been passed at that meeting appointed somebody else instead of for next that shall not be reappointed। এখানে বলছে provided that for the purpose of passing a resolution under clause C a notice thereof shall be in accordance with section 211 be issued prior to the meeting, such as resolution cannot be passed except to the ground of death, incapacity and dishonesty। 4 নম্বর বলছে if an appointment of an auditor is not made at a general meeting the government may appoint the person to fill the vacancy। যদি এজিএম এ অডিটর নিয়োগ না করতে পারে তাহলে গভর্নমেন্ট তখন অডিটর নিয়োগ করবে। এটি কোম্পানি অ্যাক্ট বলে দিয়েছে। আচ্ছা, কোম্পানি শ্যাল উইদিন 7 days অফ দ্য গভর্নমেন্ট পাওয়ার্স, এটি গভর্নমেন্ট পাওয়ার এক্সারসাইজ তাদের নিয়োগ নিয়ে বলেছে। আচ্ছা, 6 নম্বরে বলেছে ফার্স্ট অডিটর, যে একটা কোম্পানির প্রথম অডিটর কিভাবে হবে। দ্য ফার্স্ট অডিটর অর অডিটরস অফ দ্য কোম্পানি শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য বোর্ড অফ ডাইরেক্টরস। দেখেন প্রথম কথাটা হচ্ছে বোর্ড অফ ডাইরেক্টর ফার্স্ট অডিটর নিয়োগ দেবে within 1 month of the date of registration, within 1 month of the date of registration of the company। তাহলে ফার্স্ট অডিটর নিয়োগ দেবে বোর্ড অফ ডাইরেক্টর কোম্পানি রেজিস্ট্রেশনে 1 মাসের মধ্যে। এন্ড দ্য অডিটর অডিটর সো অ্যাপয়েন্টেড শ্যাল হোল্ড অফিস আনটিল দ্য কনক্লুশন অফ দ্য ফার্স্ট অ্যানুয়াল জেনারেল মিটিং। প্রথম অ্যানুয়াল জেনারেল মিটিং পর্যন্ত তার অফিস টাইমটা থাকবে। প্রোভাইডেড দ্যাট company at general meeting remove any such auditor or shall or all or any of such auditor appointed in their place any other person or person who have been nominated or appointed by any member of the company। If the board of directors fails to exercise its power under the, আচ্ছা এখানে যেটা বলছে যে বোর্ড অফ ডাইরেক্টর আপনার 1 মান্থের মধ্যে দেবে, কিন্তু তার নিয়োগ নিয়ে যেগুলো বলেছে যে তাদের যে পাওয়ার আছে তার কনসেন্ট নেবে, তার নিয়োগ দেবে। 7 নম্বর এসে বলছে the board may fill any casual vacancy in the office of any auditor but while any such vacancy continue the remaining auditors if any may act। বোর্ড যদি এরকম অডিটর কখনো চলে যায় তাহলে বোর্ড সেই ভ্যাকান্সিটা ফিল আপ করতে পারে। এনি অডিটর অ্যাপয়েন্টেড ইন দ্য ক্যাজুয়াল ভ্যাকান্সি শ্যাল হোল্ড অফিস আনটিল দ্য কনক্লুশন অফ দ্য নেক্সট অ্যানুয়াল জেনারেল মিটিং। হ্যাঁ, এটি কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ ধারা, যে ভ্যাকান্সিতে কোনো ক্যাজুয়াল ভ্যাকান্সিতে অডিটর নিয়োগ দিতে পারে, বাট হচ্ছে আচ্ছা এটা কোম্পানি অ্যাক্ট থেকে পড়াচ্ছি, কোম্পানি অ্যাক্টে 210 পড়াচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে যে আপনার অডিটর নিয়োগ দিতে পারে কিন্তু সেটা পরবর্তী অ্যানুয়াল জেনারেল মিটিং পর্যন্ত তার অফিসটা বলবৎ থাকবে। স্যার তাহলে দেখেন ফার্স্ট অডিটর নিয়ে, স্যার জি বলেন। কোম্পানি একটা কি আমরা কিনতে পারি ইংলিশ ভার্সনটা নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন বোঝার জন্য আপনি নিতে পারেন। হুম, এটা কিনতে পারেন, এটা ছোট্ট একটা বই। হ্যাঁ, এটা রাখতে পারেন। থ্যাংক ইউ। আচ্ছা, এখন স্যার আমাদের যে বোর্ড অফ দেখেন, ডিরেক্টরের যে অ্যামেন্ডমেন্ট আসছে, স্যার বোর্ড অফ জি ডিরেক্টরের যে বলবেন। অ্যামেন্ডমেন্ট আসছে, আমরা কি নতুন অ্যামেন্ডমেন্ট করলেই একদম ভালো হয় না, পুরানটা না পড়ে? মানে হ্যাঁ তাহলে তো হ্যাঁ 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 কনফিউশন তৈরি হ্যাঁ হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা ভালো হয়। ওইটা কি আপনি কোনটার ক্লাসে অ্যামেন্ডমেন্ট কোম্পানি আলোচনা অ্যাক্টের? করবেন নাকি আমরা পার্সোনালি করে নেব?
না, এই শুনেন আমরা যেটা করতেছিলাম বোর্ড অফ ডিরেক্টর, যেমন এই যে পরবর্তীতে নিয়ম শুনেন করতেছে। প্রফেশনাল ক্লাস এখানে তো আসলে অ্যাকচুয়ালি আমি আপনাদের শিখাতে আসিনি, আমি আমার নলেজ শেয়ারিং করতে আসছি। তো এখানে আপনারাও প্রফেশনাল সামহাউ, তো আপনারাও শেয়ারিং করবেন, আমার কোনো কিছু ল্যাকিং হলে আপনারা জাস্ট ধরিয়ে দিবেন, এটাই তো প্রফেশনাল ক্লাসের মজা। ঠিক আছে? তো কোনো অ্যামেন্ডমেন্ট যদি আমার জায়গা থেকে বাদ করে যায়, আপনি সেটাকে জাস্ট সাপ্লিমেন্ট করবেন। আর ডিউরিং দ্য ক্লাস যদি কখনো কোনো ইস্যু আমার মনে হয় দেন সেটাকে আমি আবার নতুন ভাবে নিয়ে আসবো। ঠিক আছে, সমস্যা নেই। ওকে স্যার, মানে আমার কোয়েরিটা এটা না, কোয়েরিটা হলো যেমন একটা কেস স্টাডি যদি আসে, আমরা কি দুইটা রুলসই বলবো যে আগেরটাতে এটা ছিল, অ্যামেন্ডমেন্ট এটা আসছে, অর শুধু না না অ্যামেন্ডমেন্টটা না বলবো? না 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 না, সেটার অ্যামেন্ডমেন্ট বলার দরকার নাই। মানে অ্যামেন্ডমেন্টে হয়ে এটা হয়েছে এটা বলার দরকার নাই। অ্যামেন্ডমেন্ট হওয়ার পরে যেটা হয়েছে সেটাকে ধরে আমরা কাজ করব। ওকে ওকে, তাহলে আগেরটা বাতিল। হ্যাঁ, এই, আচ্ছা। অ্যামেন্ডমেন্ট কেন হয়? এগুলো তো অ্যাক্ট, অ্যাক্ট তো পার্লামেন্ট ছাড়া কখনো হয় না। যাই হোক, তো দেখেন আমাদের গত দিনের যে কেস স্টাডিতে যেটা ছিল সেখানে ছিল যে আপনার মিস্টার জন, the chairman wants to nominate Mr. John as a director of RST, who is also director of XYZ. এখন দেখেন RST টা হচ্ছে সাবসিডিয়ারি, XYZ হচ্ছে কি প্যারেন্ট কোম্পানি। এখন ওই কোম্পানি একটা কি ডাইরেক্টর নিয়ে, ও আচ্ছা আমরা অডিটর নিয়ে দেখলাম তাই না, সরি আমরা এখানে অডিটর নিয়ে দেখেছি তাই না। আচ্ছা, সেক্ষেত্রে ডাইরেক্টর নিয়ে বলা আছে, আমরা দেখিনি এটাই। ডাইরেক্টর, ডাইরেক্টর নিয়ে 100 মোস্ট প্রবাবলি বলা আছে। সেকশন 91 মনে হয়। সেকশন 91 এ 91 90 থেকে শুরু হয়েছে। তো স্যার 210 নম্বর ইয়েতে দেখছিলেন তখন। না, 210 তো আপনার হচ্ছে যে অডিটরটা নিয়ে। এই যে এটা 100 এর আগে আমি বলেছিলাম provision against 100 appointment and terms of office of the alternate director, বাট এখানে আমাদের ডাইরেক্টর ডাইরেক্টর 91 আছে, সেকশন 91। দেখছি, প্লিজ একটু দেখছি। অ্যাপয়েন্টমেন্ট অফ ডাইরেক্টরস, হ্যাঁ এটা আমরা একটু দেখে আসবো। হ্যাঁ, আমাদের কোম্পানিতে কি বলা আছে এটা আমরা একটু দেখে আসবো। অ্যাপয়েন্টমেন্ট অফ ডাইরেক্টরস, দেখেন প্রথমে বলছে যে সাবস্ক্রাইবার অফ দ্য মেমোরেন্ডাম শ্যাল বি ডিমড টু বি দ্য ডাইরেক্টরস অফ দ্য কোম্পানি আনটিল দ্য ফার্স্ট ডাইরেক্টর অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্ট প্রথম ডাইরেক্টর হওয়ার পর্যন্ত আপনার যারা সাবস্ক্রাইবার থাকবে তাদেরকে মনে করা হবে ডাইরেক্টর। ফার্স্ট কথা, সাবস্ক্রাইবার। The directors of the company shall be elected by the members from the among their number in general meeting. দ্বিতীয়টাই বলছে যে অ্যানুয়াল জেনারেল মিটিং, মেম্বারদের, মেম্বারদের মানে হচ্ছে শেয়ার হোল্ডারদের, শেয়ার হোল্ডারদের জেনারেল মিটিং এ এই ডাইরেক্টর ইলেক্টেড হবে। ঠিক আছে, আচ্ছা। তারপর অ্যানুয়াল ক্যাজুয়াল ভ্যাকান্সির ক্ষেত্রে বলছে ক্যাজুয়াল ভ্যাকান্সিতে তখন ডাইরেক্টরদের মধ্যে থেকেই ডাইরেক্টর নিয়োগ করা হবে। মানে বলছে এনি ক্যাজুয়াল ভ্যাকান্সি occurring among the directors may be filled by the other directors, but the person the appointed shall be person qualified to be elected or director under the clause B. এই বিয়েতে, এই ক্লজ বিয়েতে সে কোয়ালিফাইড। আচ্ছা, এখন এই ডাইরেক্টরদের নিয়ে কোম্পানির কোথায় বলা থাকবে? কোম্পানির বলা থাকবে আর্টিকেলে বলা থাকবে কতজন ম্যাক্সিমাম নাম্বার হতে পারে। যেমন আমি আপনাদের এখানে যখন লিমিটটা যখন দেখালাম,
এখানে আমি এটা উল্লেখ করে দেইনি, তাই না? আচ্ছা, এখানে আপনার হচ্ছে যে ম্যাক্সিমাম নাম্বারটা এটা আপনার আর্টিকেলে বলা থাকতে পারে, যে আর্টিকেলে কতজন তাদের ডাইরেক্টর, নট উইথ আন্ডারস্ট্যান্ডিং এনিথিং কন্টেন্ট ইন দ্য আর্টিকেলস অফ দ্য কোম্পানি আদার দেন এ প্রাইভেট কোম্পানি, নট লেস দেন 1/3 of the whole number of the directors shall be persons whose period of office is liable to determination at any time by the retirement of director rotation. তো দেখেন এখানে কিন্তু ফার্স্ট ফার্স্ট যে ডাইরেক্টর তারা সাবস্ক্রাইবার নিয়ে বলা হয়েছে যে অ্যানুয়াল জেনারেল মিটিং ফার্স্ট ডাইরেক্টর কিভাবে নিয়োগ হবে, কিন্তু এই জায়গায় কোথাও বলা নেই যে যদি প্যারেন্ট কোম্পানি ডাইরেক্টর হয় সে সাবসিডিয়ারি কোম্পানি ডাইরেক্টর হতে পারবে না। তো এই কেস স্টাডিতে জাস্ট এটাকেই আপনার গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে দেয়ার ইজ নো লিগাল রেস্ট্রিকশন আন্ডার দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994 অফ বাংলাদেশ দ্যাট প্রিভেন্টস এ ডাইরেক্টর অফ a parent company from being appointed as a director of its subsidiary company. এটা না, তাহলে however if Mr. John is already a director of multiple companies, সে যেহেতু প্যারেন্ট কোম্পানির আছে সে আবার নিয়োগ পেতে যাচ্ছে কোথায়, হচ্ছে যে আপনার সাবসিডিয়ারি কোম্পানি, তাহলে তার দেখতে হবে তার ম্যাক্সিমাম নাম্বার অফ ডাইরেক্টরশিপটা কেমন আছে, সেটা একটু দেখতে হবে, তাই না? পাঁচটার বেশি হলে তো তাহলে তার হওয়া যাবে না। আর তার সে যেহেতু আরএসটি হতে যাচ্ছে, আর আরএসটি XYZ কে কি দেবে, সাপ্লাই সাপ্লাই ম্যাটেরিয়াল সাপ্লাই করবে, সেক্ষেত্রে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ইস্যু আছে কিনা সেটা প্রেজেন্ট করে দিলেই হবে। এভাবে জাস্ট লিখে দিবেন যে সিন্স আরএসটি উইল বি সাপ্লাইং র মেটেরিয়ালস টু XYZ, মিস্টার জন মাস্ট ডিসক্লোজ এনি পটেনশিয়াল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট টু দ্য বোর্ড। আচ্ছা, এখন আরেকটা ইস্যু আছে, এটাও বলা আছে একটা, যে যখন জন সাবসিডিয়ারি কোম্পানির যখন ডাইরেক্টর নিয়োগ হবে তখন দ্য অ্যাপয়েন্টমেন্ট শুড বি রেকর্ডেড ইন দ্য বোর্ড মাইনটস, সেটা তো একটা থাকবে, অ্যান্ড মিস্টার জন শুড অ্যাবস্টেইন ফ্রম ভোটিং অন ম্যাটার্স দ্যাট ইনভলভ ট্রানজেকশন বিটুইন টু কোম্পানি। যখন সাবসিডিয়ারি আর হচ্ছে প্যারেন্ট কোনো ট্রানজেকশন ইস্যু আসবে, ভোটিং যদি দরকার হয় তাহলে জন 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 ভোট দিতে পারবে না, কারণ সে যেহেতু দুইটা কোম্পানিরই আছে, আপনার হচ্ছে সাবসিডিয়ারি প্লাস হচ্ছে প্যারেন্ট। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা উল্লেখ করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে স্যার ডাইরেক্টর এখানে ইস্যু। যদি এই কোশ্চেনটাতে স্যার এখানে যদি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতো মানে অ্যাপয়েন্টেড এজ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর তাহলে মনে হয় হইতে পারতো না, কারণ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আচ্ছা তো আমরা জানি যে সাবসিডিয়ারি হওয়া যায় না, রাইট? আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের ক্ষেত্রে বলি, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের ক্ষেত্রে এক মানে যে রুলসটা হচ্ছে যে একটা প্যারেন্ট কোম্পানির যে ডাইরেক্টর আছেন তাদের মধ্যে থেকে একটা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর অবশ্যই সাবসিডিয়ারি কোম্পানিকে পাঠাবে ডাইরেক্টর হিসেবে, সেক্ষেত্রেও তো হচ্ছে, বুঝতে পারলাম? ক্লিয়ার হয়েছে? কর্পোরেট গভর্নেন্স কোডে বলা আছে যে আপনার প্যারেন্ট কোম্পানি মাস্ট সেন্ড অ্যান ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর টু দ্য সাবসিডিয়ারি কোম্পানি অ্যাজ এ ডাইরেক্টর, তাহলে সেক্ষেত্রেও মিস্টার জনকে করা যাবে। এম আই ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তারপর বলছে যে মেসার্স PQ & কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইন্টেন্ডস টু ওয়ার্ক অ্যাজ স্ট্যাটিউটরি অডিটর ফর RST লিমিটেড, আর দে এলিজিবল ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ফার্স্ট অডিটর নিয়ে বলছে। ঠিক আছে, আচ্ছা, অলরেডি PQ & কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সে কিন্তু XYZ কোম্পানির ফর লাস্ট ফিউ ইয়ার্স, এখন তাকে কি করা যাবে? আচ্ছা, এই বিষয়ে কি আমরা যখন ফার্স্ট অডিটর নিয়ে যখন কথা বলে আসলাম তখন কি এরকম কোনো ইস্যু ছিল অডিটর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, যে প্যারেন্টেড থাকলে সাবসিডিয়ারি হওয়া যাবে স্যার না? স্যার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের এই যে কর্পোরেট গভর্নেন্স কোড 2018-তে একটা হচ্ছে কন্ডিশন এরকম দেওয়া আছে, হু ডাজ নট হ্যাভ any other relationship whether pecuniary or otherwise with the company or its subsidiary or associated company। তো এই জন্য আমি আসলে কোয়েরিটা করছিলাম, তাহলে তো এই কন্ডিশন অনুসারে তো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হওয়া উচিত না সাবসিডিয়ারি, আর এটা আমাদের এখানে ম্যানুয়ালে থেকে আমি বলতেছি, এইখানে ম্যানুয়ালের মূলত 64 পেজে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের সাথে আমরা নিয়ে ফেলছি স্যার।
এখানে ফার্স্ট ডাইরেক্টর এবং ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের ভিতরে আমরা মিলাই ফেলছি, এটা এক করলে তো হয়ে যাবে, তালগোল লেগে যাবে স্যার। এই কেস আচ্ছা, স্টাডিটা আসলে তো ফার্স্ট ডাইরেক্টর নিয়ে। হ্যাঁ কেস স্টাডিটা ফার্স্ট ডাইরেক্টর নিয়ে, হ্যাঁ তারপর উনি এখানে প্রশ্ন ইন্ডিভিজুয়াল করেছিল যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরটা নিয়ে, তাই না? জি স্যার, মানে কোয়েরিতে আমার ইন্ডিপেন্ডেন্ট এখান থেকে মানে ডাইরেক্টর এটা দেখে আমার মনে হচ্ছিল তাহলে মনে হয় হওয়া উচিত না। আছে, ওইরকম এটা কথা স্যার আছে আমাদের একটা বই আইসিআইবি ম্যানুয়ালে আছে আর কি, 64 পেজে না, না কোডে আমি বাকি ব্যাপার দেওয়া আছে। ম্যানুয়ালের চেয়ে আমি সরাসরি গ্যাজেটে চলে যাচ্ছি, সেটা দেখেন এখানে একটা আছে, হ্যাঁ আপনি যেটা বলেছেন আছে, পিকুয়ারি ওখানেও আছে, রিলেশনের কথা আছে, আমি একটু আছে। দেখছি, হ্যাঁ। কোয়ালিফিকেশন না, তো কোয়ালিফিকেশনে তো হবে না এটা। আচ্ছা সেটা আমি একটু পরে আবার দেখবো, হ্যাঁ ঠিক আছে, সেটা আমি দেখবো শিওর স্যার, পরে, শিওর। যে আপনার সেই ক্ষেত্রে জনের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হওয়া যাবে কিনা, তাই তো? কিন্তু না, আপনার দেখেন, আপনার হচ্ছে যে এটা বলা আছে, এটা এটা আমি এখনো পড়তে যাইনি, আমি ডাইরেক্টরস রিপোর্ট পড়ছি তো, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। এটা তো কমিটিতে চলে আসলো, আচ্ছা সেটা আসলে আমি একটু আপনাদেরকে দেখাবো সেখানে কিভাবে প্যারেন্ট কোম্পানি বলেছে যে ইন্ডিয়া সাবসিডিয়ারি কোম্পানির কাছে আপনার ডাইরেক্টর দিতে হবে। ঠিক আছে, এটা একটু শেষ করে দিই, হ্যাঁ শেষ করে আমি একটু মূল জায়গাতে ফেরত আসি। ঠিক আছে স্যার। আচ্ছা, সেক্ষেত্রে দেখবেন যে এখানে অডিটরের ক্ষেত্রে বলা নাই, সেক্ষেত্রে আমরা বলবো অ্যাজ পার সেকশন 210 অফ দ্য কোম্পানি অ্যাক্ট 1994, দ্য ফার্স্ট অডিটর ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য বোর্ড অফ ডাইরেক্টর উইদিন 1 মান্থ অফ ইনকর্পোরেশন, এটাই কিন্তু বলা আছে, তাই না? জি। ঠিক আছে, তো আমরা শুধু সেটাই বলে দেব, সেই ধারা অনুযায়ী আমরা এটাই বলে দেবো যে সেটা বোর্ড অফ ডাইরেক্টর নিয়োগ দিতে পারে। এখন এলিজিবিলিটি চেকের ক্ষেত্রে দ্য কোম্পানিজ অ্যাক্ট ডাজ নট প্রোহিবিট ইন এক্সিস্টিং অডিটর অফ দ্য প্যারেন্ট কোম্পানি ফ্রম বিং অ্যাপয়েন্টেড অ্যাট দ্য ফার্স্ট ডেট অফ দ্য সাবসিডিয়ারি, এটা কোম্পানি অ্যাক্ট কোথাও নিষেধ করেনি যে প্যারেন্ট কোম্পানির অডিটর সাবসিডিয়ারি কোম্পানির অডিটর হতে পারবে না। However, if Messrs PQ and Company has any financial interest or related party, এটা দেখতে হবে যে তার কোনো ফিনান্সিয়াল ইন্টারেস্ট বা রিলেটেড পার্টি আছে কিনা, ট্রানজেকশন আছে কিনা, যেটা কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ক্রিয়েট করবে, তাহলে সেটা আমরা বলে দেব। তাহলে আমরা রিকমেন্ড করব, ইট ইজ রিকমেন্ডেড টু এনশিওর কমপ্লায়েন্স উইথ অডিটিং স্ট্যান্ডার্ডস এন্ড ইথিক্যাল গাইডলাইন্স টু মেইনটেইন ট্রান্সপারেন্সি টু অ্যাভয়েড এনি গভর্নেন্স ইস্যু। আচ্ছা, আর প্রসিজার ফর ফার্স্ট অডিটর 3 নম্বরে বলছে যে 3 নম্বর কেস স্টাডি, হোয়াট ইজ দ্য প্রসিজার অফ অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ফার্স্ট অডিটর, এই প্রশ্নটাই শুরুতে থাকা উচিত ছিল, তারপরে 2 নম্বর প্রশ্ন থাকা উচিত ছিল। তো ফার্স্ট অডিটর কিভাবে হবে সেটা আমরা কোম্পানি একটু দেখে আসছি, তাই না? প্রসিজার ফর অ্যাপয়েন্টমেন্ট, তার বোর্ড অ্যাপয়েন্টমেন্ট করবে, বোর্ড অ্যাপয়েন্টমেন্ট করবে আপনার উইদিন 1 মান্থের মধ্যে রেজিস্ট্রেশন পাওয়ার, সেটা একটা রেকর্ড রাখবে বোর্ড মাইনর মিটিং মাইনরসে। পরবর্তীতে শেয়ার হোল্ডার অ্যানুয়াল জেনারেল মিটিং এ করবে, তার টেনিউর থাকবে কোথায়, পরবর্তী অ্যানুয়াল জেনারেল মিটিং পর্যন্ত, আর জিএসসি কে জানাবে, আর ওই অডিটরে কনসেন্ট নেবে। এই কয়েকটা জিনিস আমরা দেখেছি, এটি হচ্ছে প্রসিজার: বোর্ড অ্যাপয়েন্টমেন্ট, শেয়ার হোল্ডার্স অ্যাপয়েন্টমেন্ট, টেনিউর, কমপ্লায়েন্স এন্ড ডকুমেন্টেশন, এই কয়েকটা জিনিস। ঠিক আছে, আর আমি যেহেতু এগুলো দিয়ে দিব, তো কিছু কিছু জিনিস আমি এখন দেখাচ্ছি না, করাচ্ছি না, সেটা হচ্ছে যে আপনি সে ধরেন কিছু প্র্যাকটিসের জন্য আমি দিয়েছি, এটা আছে XYZ কোম্পানি, এখানে কিছু কিছু কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে, এটা আপনারা করবেন। XYZ কোম্পানি, এ পাবলিকলি লিস্টেড কোম্পানি, হ্যাজ অ্যাপয়েন্টেড ইউর ফার্ম টু সার্টিফাই দ্য কমপ্লায়েন্স স্ট্যাটাস অফ নোটিফিকেশন ডেটেড 3/2012 বা বাংলাদেশ, এটা পুরাতন করছে 2018। You are required to give appropriate recommendation if required from the following facts. কি কি ফ্যাক্ট আছে?
The board of XYZ Company Limited is consistent of 9 directors, out of whom one is independent director. The independent director holds 1% share of the company. এবার আপনার কমেন্ট কি বলেন? প্রথমত স্যার 9 জন স্যার থাকলে তো 2 জন হইতে হবে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, 1% হতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে 1% হোল্ড করতে পারবেন। রাইট, লেস দেন 1% করতে হবে। আচ্ছা, অডিট কমিটি অফ XYZ কোম্পানি লিমিটেড ইজ কনসিস্টেড অফ 3 ডিরেক্টরস। ও আচ্ছা, অডিট কমিটি নিয়ে আমরা এখনো পড়িনি। আচ্ছা, যাই হোক, এখানে আমি এই এফ পর্যন্ত কিছু দিয়েছি, উইথ সলিউশনও দিয়েছি। হ্যাঁ, এটা আপনার প্র্যাকটিস করলে ওই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা ওই কর্পোরেট গভর্নেন্স কোডে যাই। আমি যে জিনিসটা দেখাতে চেয়েছি সেটাও আমরা পেয়ে যাবো আশা করছি। আমরা গতদিন দেখেছিলাম যে ডাইরেক্টরস এর রিপোর্টটা, এটা আমরা শেষ করেছি। ডাইরেক্টরস এর রিপোর্ট, দেন মিটিং অফ দ্য বোর্ড অফ ডাইরেক্টরস। আচ্ছা, কোড অফ কন্ডাক্ট। আচ্ছা, মিটিং অফ দ্য বোর্ড অফ ডাইরেক্টরস, এটা একটু বলি যে একটা বোর্ডের যে মিটিং হবে তার মাইনরস, তার রেকর্ড, তার এজেন্ডা, তার রেজুলেশন সবকিছু, এটা আপনারা খুব ভালোভাবে পড়বেন, ইয়েতে সেক্রেটারিয়াল প্র্যাকটিসে পড়বেন পরবর্তী সেকশনে। সেটা একটা কোড আছে, সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারিজ অফ বাংলাদেশ। সে অনুযায়ী সেক্রেটারিয়াল স্ট্যান্ডার্ডস, যেটাকে বলে বাংলাদেশ সেক্রেটারিয়াল স্ট্যান্ডার্ডস, সে অনুযায়ী এই বুকস অফ রেকর্ডস মিটিং এর এগুলো মেনটেন করতে হয়। তো সেখানে ডিটেইল পড়বেন। সেখানে বাংলাদেশ মানে ব্যাংকের রেগুলেশনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কিছু ডিরেকশন আছে যে আপনার সর্বোচ্চ কতটি মিটিং করতে পারবেন বা সর্বনিম্ন কতটি করতে পারবেন। তো এখানে আমি ডিটেইল বলছি না, জাস্ট আমি একটু এখানে জানলাম যে মিটিং অফ দ্য বোর্ড অফ দ্য ডাইরেক্টরস কিভাবে হবে, সেটা বাংলাদেশ সেক্রেটারিয়াল স্ট্যান্ডার্ডস অনুযায়ী এই মিটিং গুলো অপারেট হবে। আচ্ছা, 7 নম্বর এসে বলছে কোড অফ কন্ডাক্ট ফর দ্য চেয়ারপারসন এন্ড আদার বোর্ড মেম্বার্স এন্ড দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার। চেয়ারপারসনের কি কোড অফ কন্ডাক্ট থাকবে? চেয়ারপারসন মিন হচ্ছে কি, চেয়ার অফ দা বোর্ড অফ ডাইরেক্টর। আদার বোর্ড মেম্বারের কি কোড অফ কন্ডাক্ট থাকবে? আর চিফ এক্সিকিউটিভ অফিসার, সিইও, সেটা কর্পোরেট গভর্নেন্স কোডে ক্লিয়ারলি বলে দিয়েছে। ক্লিয়ারলি এখানে কি বলেছে? ক্লিয়ারলি এখানে বলে না। এখানে বেসিক্যালি যেটা বলছে, বোর্ড নির্ধারণ করবে চেয়ারপারসনের কি কোড অফ কন্ডাক্ট থাকবে, বোর্ড নির্ধারণ করবে বোর্ড মেম্বারের কি কোড অফ কন্ডাক্ট থাকবে, বোর্ড নির্ধারণ করবে সিইওর কি কোড অফ কন্ডাক্ট থাকবে। বুঝতে পারলাম? মানে বোর্ডের এটা একদম ক্লিয়ারলি এটা থাকবে। তাদের অথরিটি কি থাকবে, তাদের জব ডেসক্রিপশন কি থাকবে, টোটালি ডিটেইল এটা থাকবে। 2 নম্বরে এসে বলছে গভর্নেন্স অফ বোর্ড অফ ডাইরেক্টরস অফ সাবসিডিয়ারি কোম্পানি। দেখেন, এই জায়গায় আমরা এটা পেয়ে যাবো যেটা আমি খুঁজছিলাম। প্রভিশনস রিলেটিং টু দ্য কম্পোজিশন অফ দ্য বোর্ড অফ the holding company shall be made applicable to the composition of the board of the subsidiary company. At least one independent director on the board of the holding company shall be a director on the board of the subsidiary company. Am I clear? আপনি ভাই প্রশ্নটা পেয়েছেন? হাবিব ভাই মনে প্রশ্ন করেছিলেন। At least one independent director on the board of the holding company shall be a director on the board of the subsidiary company. তাহলে এবার সাবসিডিয়ারি কোম্পানির কিন্তু আলটিমেটলি 3 জন এটা যদি মিনিমাম হয়, ডাইরেক্টর হয়ে গেল। জি স্যার, এটা যদি হয়, আমি আমার কোয়েরির অ্যান্সার পাইছি, বাট হচ্ছে এটা হইলে আমার ওই লাইনটা নিয়ে কনফিউশন আরো ভালো আর কি। তাহলে ওই লাইনটা কেন দিল এখানে? মানে আগে আমি যেখান থেকে আসলে কোয়েরিটা করছিলাম, তো ওইটা ছিল আসলে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের রেগুলেটরি প্রভিশন কর্পোরেট গভর্নেন্স কোড 2018 অনুসারে, এবং সেখানে স্পেসিফিক একটা কন্ডিশন উল্লেখই করে দিছে যে হু ডাজ নট হ্যাভ এনি আদার রিলেশনশিপ whether pecuniary or otherwise with the company or its subsidiary or associate company. তো এখন এই লাইনের সাথে ওইটা তো পুরোপুরি সাংঘর্ষিক, কনফ্লিক্ট হয়ে গেল। আচ্ছা, ওই লাইনটা আমি একটু আবার পরে দেখবো। হ্যাঁ, জি শিওর। আচ্ছা আচ্ছা, সি নাম্বারে বলছে যে সাবসিডিয়ারি যত বোর্ড মিটিং হবে, যে মাইনরস গুলো হবে, সেটা হোল্ডিং কোম্পানির কাছে, বোর্ডের কাছে প্লেস করতে হবে। এর আগে একজন বলেছিলেন যে অ্যাকচুয়ালি মানে সাবসিডিয়ারি কোম্পানির বোর্ডের ইটা মানে নেচারটা বা বোর্ডের ইটা প্যারেন্টের আদলেই হবে, এরকম লাইক দ্যাট। এখানেও ঠিক তাই বলেছে।
The minors of the respective board meeting of the holding company shall state that they have reviewed the affairs of the subsidiary company. তার মানে হোল্ডিং কোম্পানি যখন বোর্ড মিটিং হবে সেখানেও তাদের মাইনসে থাকতে হবে তারা সাবসিডিয়ারি কোম্পানির বিষয়ে তারা রিভিউ করেছে। দে হ্যাভ রিভিউড দ্য অ্যাফেয়ার্স অফ দ্য সাবসিডিয়ারি কোম্পানি অলসো। নাম্বার বলছে অডিট কমিটি, এই অডিট কমিটি নিয়ে কিন্তু পরবর্তীতে বলেছে, কিন্তু আগে অডিট কমিটি বলে ফেলছে এই কোডে। এই বোর্ডের দুইটা সাব কমিটি আছে, একটা হচ্ছে অডিট কমিটি আর একটা হচ্ছে নমিনেশন এন্ড রিমুনারেশন কমিটি। তো সাব কমিটি বলার পরে এটা বলা উচিত ছিল, কারণ একজন যখন পড়বে সে অডিট কমিটি সে বুঝতে পারবে না অডিট কমিটি কি। তো এনিওয়ে অডিট কমিটি নিয়ে আমরা ডিটেল লেটারে পড়বো। Audit committee of the holding company shall also review the financial statements, in particular the investment made by the subsidiary company. তার মানে হোল্ডিং কোম্পানির অডিট কমিটি তারা সাবসিডিয়ারি কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টও রিভিউ করতে পারবে। আচ্ছা, 3 নাম্বার এসে বলছে ম্যানেজিং ডিরেক্টর, চিফ এক্সিকিউটিভ অফিসার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, হেড অফ ইন্টারনাল অডিট এন্ড কমপ্লায়েন্স, হায়ার এন্ড কোম্পানি সেক্রেটারি, তাদের অ্যাপয়েন্টমেন্টটা কিভাবে হবে? ঠিক আছে, তো আপনারা যখন সিএফও হবেন, সিইও হবেন, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হবে? এক কথায় এই অ্যাপয়েন্টমেন্ট বোর্ড অ্যাপয়েন্টমেন্ট দেবে, দ্য বোর্ড শ্যাল অ্যাপয়েন্ট। ঠিক আছে, একইভাবে বোর্ড যখন অ্যাপয়েন্টমেন্ট দেবে তখন বলছে যে এই পোস্টগুলো, দ্য পজিশন অফ দ্য ম্যানেজিং ডিরেক্টর অর সিইও, কোম্পানি সেক্রেটারি, শ্যাল বি ফিল্ড বাই ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল। আগে বাংলাদেশে যেটা ছিল, যেই সিএফও হতো তাকে কোম্পানি সেক্রেটারি করা হতো। এখনো প্রাইভেট কোম্পানিগুলোতে দেখবেন যে আছে, যে সিএফও সেই হচ্ছে কোম্পানি সেক্রেটারি। ঠিক আছে, তাকে হয়তো বা দিয়েছে হাইকের দায়িত্ব, হেড অফ ইন্টারনাল অডিট এন্ড কমপ্লায়েন্সে। আমাদের 3টে দায়িত্ব। অর্গানাইজেশনে লিগ্যাল ডিরেক্টরকে দিছে হচ্ছে কোম্পানি সেক্রেটারি। হ্যাঁ, তা এখন শ্যাল বি ফিল্ড বাই ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস। এই 4টে পোস্ট 4টে ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল দ্বারা আমাদের ফিল আপ করতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে এই 4টে পোস্টের কিন্তু এট এ টাইম অন্য কোম্পানির হওয়া যাবে না। আপনি একটা কোম্পানির সিএফও আর একটা কোম্পানি হতে পারবেন না, বা সিইও হলে বা কোম্পানি সেক্রেটারি হলে। আমরা এর আগে ওই জিনিসগুলো একটু দেখেছি। The board shall clearly define respective roles, responsibility and duty of CFO, HAC and CS. বোর্ড ক্লিয়ারলি ডিফাইন করবে তাদের কি রোল হবে, রেসপন্সিবিলিটি হবে, তাদের কি ডিউটি হবে। ঠিক আছে, দেন shall not be removed from their position without approval of the board. তাদের আবার যে রিমুভ বা টার্মিনেশন যদি হয় সেটাও আপনি বোর্ডে হতে হবে। ঠিক আছে, an immediate dissemination to the commission and stock exchange. কমিশনকে জানাতে হবে, স্টক এক্সচেঞ্জকে জানাতে হবে যে তাদেরকে সিএফও তারা বাদ দিয়েছে, সিইও বাদ দিয়েছে। ঠিক আছে, রিকোয়ারমেন্ট টু অ্যাটেন্ড বোর্ড অফ ডাইরেক্টরস মিটিং। আচ্ছা, মিটিং নিয়ে বলছে যে বোর্ড অফ ডাইরেক্টরস এর মিটিং এ কি কি রিকোয়ারমেন্ট। প্রথমে বলছে এমডি, সিইও, সিএস, সিএফও এন্ড হাই অফ দ্য কোম্পানি শ্যাল অ্যাটেন্ড দ্য মিটিং অফ দ্য বোর্ড। তার মানে বোর্ড মিটিং এ আপনার সিইও, সিএস, সিএফও, হায়াক সবাই থাকবে। শ্যাল অ্যাটেন্ড, মাস্ট অ্যাটেন্ড বলেনি। Provided that CS, CFO and HAC shall not attend such part of the meeting of the board. যখন তাদের কোনো ইস্যু আসবে, সিইও বাদে, কোম্পানি সেক্রেটারি, সিএফও বা HAC তাদের ইস্যু যদি বোর্ড মিটিং এ হয় তখন তারা সেই বোর্ড মিটিং এ থাকবে না। Shall not attend such part of the meeting boards which involves consideration of an agenda item relating to their personal matter. সাপোজ সিএফওর স্যালারি কত হবে, যে বোর্ড মিটিং এ নির্ধারিত হবে, সেই বোর্ড মিটিং এ সিএফও থাকতে পারবে না। কোম্পানি সেক্রেটারি তার কোনো পার্সোনাল ইস্যু, ঠিক আছে, তার স্যালারি নির্ধারণ, তার ইনক্রিমেন্ট বা তার অন্য কোনো ইস্যু যদি থাকে তাহলে সেটা সেই মিটিং এ সে থাকবে না। বাট এরা কিন্তু প্রত্যেক বোর্ড মিটিং এ কিন্তু থাকবে, এমডি, সিইও, সিএস, সিএফও এন্ড হায়ার। ক্লিয়ার? ওকে স্যার। জি, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, এখন ডিউটি অফ ম্যানেজিং ডাইরেক্টর আর সিইও এন্ড সিএফও, তাদের ডিউটি গুলো কেমন হবে? আচ্ছা, তাদের ফার্স্ট যে ডিউটিটা সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে সার্টিফাই করবে। কে? সিইও আর সিএফও, তারা দুইজনে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে সার্টিফাই করবে। কি বলে সার্টিফাই করবে? দিস স্টেটমেন্ট ডো নট কন্টেইন এনি ম্যাটেরিয়ালি আনট্রু statement, omit any material fact, or contain statement might be misleading.
তো এই টার্মস গুলো আপনাদের বুঝতে একটু সময় লাগবে। ম্যাটেরিয়াল ফ্যাক্ট, কন্টেইন, স্টেটমেন্ট মেড, মিসলিডিং, এগুলো আস্তে আস্তে মানে বুঝে ফেলবেন। ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট আমি একটু শেয়ার করি, যে ম্যাটেরিয়ালিটি ইস্যুটা হচ্ছে, এটা বলা চলে অ্যাকাউন্টিং এর ভাষায় রিলেটিভ, মানে মূলত এটা একটা রিলেটিভ ইস্যু, বাট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে রিলেটিভ না, এটা মেজারেবল ইস্যু। যেমন 100 টাকার ভ্যালু আপনার আমার কাছে বা আমার কাছে যা, একটা বিলিয়নিয়ারের কাছে কিন্তু 100 টাকার ভ্যালু সেম না। তো এটাই হচ্ছে ম্যাটেরিয়ালিটি কনসেপ্টটা। এখন কোন ইনফরমেশনটা ম্যাটেরিয়াল, এটা আপনি অ্যাজ এ সিএফও বা সিইও হিসেবে আপনাকে কনসিডার করতে হবে। যে ইনফরমেশনটা বাদ দিলে আপনার শেয়ার হোল্ডার বা স্টেক হোল্ডারদের ডিসিশন মেকিং ভুল হবে, সেই ইনফরমেশনটা হচ্ছে ম্যাটেরিয়াল ইনফরমেশন। আচ্ছা, the MD, CEO, CFO shall also certify that there is the best of the knowledge transaction entered the company, মানে সবকিছু মানে লিগালি হয়েছে। That certification of the MD or CEO shall be disclosed in the annual report, হ্যাঁ অ্যানুয়াল রিপোর্টে তাদের থাকবে। 4 নম্বরে এসে বলছে বোর্ডের 2টা সাব কমিটি থাকবে। বোর্ড অফ ডাইরেক্টরের 2টা সাব কমিটি থাকবে, একটা হচ্ছে অডিট কমিটি আর একটা হচ্ছে নমিনেশন এন্ড রিমুনারেশন কমিটি। 2টা কমিটি হবে বোর্ডের যে মেম্বার আছে তাদের দ্বারাই হবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে অডিট কমিটি, এর রেসপন্সিবিলিটি কি? এটা অনেক একটা হাই পাওয়ার কমিটি, যদিও এটা আপনার ডাইরেক্টরদের মানে ডাইরেক্ট বোর্ড অফ ডাইরেক্টর একটা সাব কমিটি। তো কোম্পানি শ্যাল হ্যাভ অ্যান অডিট কমিটি অ্যাজ এ সাব কমিটি অফ দ্য বোর্ড। এই অডিট কমিটি শ্যাল অ্যাসিস্ট দ্য বোর্ড ইন এনশিওরিং দ্যাট financial statement reflect true and fair view of the state of the affairs of the company and ensuring a good monitoring system within the business. তাহলে অডিট কমিটি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ নিয়ে এই বোর্ডকে বলবে, এন্ড অলসো রেসপন্সিবল টু দ্য বোর্ড। আলটিমেটলি তো যেহেতু এটা বোর্ড থেকে সাব কমিটি করা হয়েছে, তার মানে অডিট কমিটি দায়ী থাকবে বোর্ডের কাছে। এন্ড ডিউটিস অফ দ্য অডিট কমিটি শ্যাল বি ক্লিয়ারলি সেট ফর্থ ইন রাইটিং। তার মানে যখন অডিট কমিটির কি ডিউটি হবে সেটা বোর্ড নির্ধারণ করে দেবে, সেটা লেখা থাকবে। কনস্টিটিউশন অফ দ্য অডিট কমিটি, কিভাবে অডিট কমিটিটা গঠন হবে, দ্যাট মিনস ফরমেশন অফ দ্য অডিট কমিটি। অডিট কমিটি শ্যাল বি কম্পোজড অফ অ্যাটলিস্ট 3 মেম্বার, 3জন মিনিমাম থাকবে, তার মধ্যে একজন থাকবে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, সে হবে চেয়ারম্যান। বোর্ড শ্যাল অ্যাপয়েন্ট মেম্বার অফ দ্য অডিট কমিটি হু শ্যাল বি নন এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ দ্য কোম্পানি অ্যাকসেপ্টিং চেয়ারপারসন অফ দ্য বোর্ড। চেয়ারপারসন তো হচ্ছে কি নন নন এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ কিন্তু তাকে কিন্তু এই বোর্ডের চেয়ারম্যান করা যাবে না। বোর্ডের মধ্যে যারা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আছে তাদেরকে একজনকে নিয়ে এই অডিট কমিটির আপনার করতে হবে, চেয়ারম্যান করতে হবে। All members of the audit committee should be financially literate and at least one member shall have accounting or related financial management background and 10 years of such experience. এখন ফিনান্সিয়ালি লিটারেট বলতে কি বলেছে এটা আইন একটু ব্যাখ্যা করেছে, ওগুলো আমরা আর এখন যাব না। আচ্ছা, এবার কোম্পানি সেক্রেটারি শ্যাল অ্যাক্ট অ্যাজ দ্য সেক্রেটারি অফ দ্য কোম্পানি। কোম্পানির সেক্রেটারি নিয়ে বলেছে যে কোম্পানির সেক্রেটারি কিভাবে কাজ করবে। আমি গতদিন বলেছিলাম কোম্পানির সেক্রেটারি হচ্ছে অফিসার অফ দ্য কোম্পানি। আচ্ছা, অডিট কমিটি, দ্য quorum of the audit committee meeting shall not constitute without at least one independent director. চেয়ারপারসন অফ দ্য অডিট কমিটি তো আমরা দেখলাম। আচ্ছা, যদি চেয়ারপারসনের অ্যাবসেন্স হয় তাহলে তখন তারা কিভাবে মিটিং করবে? The remaining members may elect one of themselves as a chairperson of the particular meeting. ইভেন সেটা আবার রেকর্ড রাখবে যে কেন সে ছিল না, কেন সে থাকতে পারে নাই। চেয়ারপারসন অফ দ্য অডিট কমিটি শ্যাল রিমেইন প্রেজেন্ট ইন দ্য অ্যানুয়াল জেনারেল মিটিং। হ্যাঁ, সেটা তো থাকবেই, সেটা তারপরও বলে দিয়েছে। মিটিং অফ দ্য অডিট কমিটি, দ্য অডিট কমিটি শ্যাল কন্ডাক্ট অ্যাট লিস্ট ইটস 4 মিটিংস ইন ফিনান্সিয়াল ইয়ার। দেখেন, অ্যাট লিস্ট 4 মিটিংস ইন ফিনান্সিয়াল ইয়ার। অডিট কমিটি অবশ্যই মিনিমাম 4টা কি করবে, মিটিং করবে একটা বছরে, কিন্তু এটা ম্যাক্সিমাম লিমিট বলা নেই, ম্যাক্সিমাম কত করতে পারে। ঠিক আছে।
কুরাম বলেছে, কুরামের ক্ষেত্রে 2/3 of the members of the audit committee, whichever is higher, shall be constituted presence of either 2 members or 2/3 of the, 2 জন অথবা 2/3 of the audit committee member, whichever is higher, where presence of independent director is a must. এটা হচ্ছে কুরাম হলে দেন অডিট কমিটি তাদের মিটিং করতে পারবে। আচ্ছা, সেক্ষেত্রে আপনার ডাইরেক্টরদের মিটিং নিয়ে আমরা এখনো যাইনি। আচ্ছা, যাব যখন তখন সেটা পড়বো। রোল অফ অডিট কমিটি, অডিট কমিটির কি ভূমিকা আমরা দেখেছি, তারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ সেটা লুক আফটার করবে, তা ওভারসি দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং প্রসেস, মনিটর চয়েস দ্য অ্যাকাউন্টিং পলিসি অ্যান্ড প্রিন্সিপাল, কি ধরনের অ্যাকাউন্টিং পলিসি অ্যান্ড প্রিন্সিপাল ফলো করবে সেটা তারা মনিটর করবে, ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স কে তারা মনিটর করবে, ওভারসি হায়ার অ্যান্ড পারফরমেন্স অফ এক্সটার্নাল অডিটর। এই অডিট কমিটি এক্সটার্নাল অডিটর কারা হতে পারে, তাদের পারফরমেন্স কেমন সেটাও লুক আফটার করবে। হোল্ড মিটিং উইথ দ্য এক্সটার্নাল অর স্ট্যাটুটরি অডিটর ফর রিভিউ অফ দ্য অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বিফোর সাবমিশন অফ দ্য বোর্ড। এখন যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হয়ে যাবে, এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বোর্ডে প্লেস করা হবে, বোর্ডে প্লেস অ্যাপ্রুভাল হওয়ার পর তারপর অ্যানুয়াল রিপোর্টে গিয়ে এজিএম এটা দেওয়া হবে। এখন তার আগে অডিট কমিটি যে এক্সটার্নাল অডিটর আছে, যদি কোনো এক্সটার্নাল অডিটর যদি কোনো অবজারভেশন দিয়ে থাকে, এক্সটার্নাল অডিটর যদি কোনো এমফাসাইজ দিয়ে থাকে, এমফাসাইজ অফ দ্য ম্যাটার নামে একটা প্যারাগ্রাফ আছে, যদি এমফাসাইজ দিয়ে থাকে, যদি কোনো ডিসক্লেমার দিয়ে থাকে, যদি কোনো অ্যাডভার্স রিপোর্ট দিয়ে থাকে অডিটর, তাহলে অডিটরের সাথে তারা বসবে, বসে সেই জিনিসগুলো রিজলভ করা যায় কিনা, রিজলভ করে দেন আমাদের আনকোয়ালিফাইড অডিট রিপোর্ট দেওয়া যায় কিনা সে বিষয়ে তারা কাজ করবে। রিভিউ অ্যালং উইথ দ্য ম্যানেজমেন্ট অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বিফোর সাবমিট, তারা ম্যানেজমেন্টের সাথেও বসবে, রিভিউ অ্যালং উইথ ম্যানেজমেন্ট কোয়ার্টারলি, রিভিউ দ্য অ্যাডুকুয়েসি অফ ইন্টারনাল অডিট ফাংশন, ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স যে ডিপার্টমেন্ট আছে তাদের সাথে তারা কাজ করবে। ম্যানেজমেন্ট ডিসকাশন এন্ড অ্যানালাইসিস বিফোর ডিসক্লোজিং দ্য অ্যানুয়াল রিপোর্ট, ম্যানেজমেন্ট হচ্ছে কি, ম্যানেজমেন্টের সাথে তারা বসবে, ম্যানেজমেন্ট হচ্ছে টপ এক্সিকিউটিভস যারা আছে, ম্যানেজমেন্ট কমিটি যারা আছে, যেমন আপনার এখানে স্কয়ার ফার্মা দেখেন একটা ম্যানেজমেন্ট কমিটি আমরা পাবো এখানে। এই ম্যানেজমেন্ট কমিটি দেখতে পাচ্ছেন, ম্যানেজমেন্ট কমিটি। এই যে একটা অডিট কমিটি আছে, এই অডিট কমিটি এই ম্যানেজমেন্ট কমিটির সাথে বসবে। শুনতে পাচ্ছেন তো আমার কথা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, সবাই সবাই খুব সাইলেন্ট হয়ে গেছেন মনে হচ্ছে। বোর্ড বোর্ড লাগছে, থিওরিটিক্যাল কোর্স বোর্ড লাগছে, কিন্তু সব তো আইন, সব তো আইন। আমি চাচ্ছি যে কোনো ইস্যু যেন বাদ না হয়, আপনারা যেন এক্সাম হলে যে অ্যাটলিস্ট এগুলো পড়ানো হয়নি বা এগুলো এরকম এই ফিলটা যেন না হয়, অ্যাটলিস্ট ফিলটা যেন হয় যে না এগুলো তো মনে হয় আলোচনা হয়েছে বাট আমরা পড়তে পারিনি, সেজন্য অ্যাটলিস্ট যেন এই ফিলটা হয়, আপনারা যেন পারেন সেই দোয়াটাই করি। এই কারণে জাস্ট এইভাবে দেখানো ম্যানেজমেন্ট কমিটি। আর এগুলো এগুলো সব মেমোরাইজ করা ইম্পসিবল, এগুলো আপনি যদি রিয়েলাইজ না করতে পারেন তাহলে পরীক্ষায় ইনপুট দিতে পারবেন না। এই হচ্ছে ম্যানেজমেন্ট কমিটির ইস্যু। একজন প্রশ্ন করেছে, স্যার একটা জিনিস একটু জানার ছিল। শিওর। স্যার যখন একটা কোম্পানির এক্সটার্নাল অডিটর তারা কোয়ালিফাইড অপিনিয়ন বা এমফাসিস অফ ম্যাটার দিচ্ছে, তো সেই বিষয়টা স্টক এক্সচেঞ্জের এন্ড থেকে আলাদা করে ডিসেমিনেট করা হয়, মানে তারা তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। এখন আমার প্রশ্ন হলো, যদি এক্সটার্নাল অডিটর তাদের কোনো অবজারভেশন দেয় কোয়ালিফাইড অপিনিয়ন বা এমফাসিস অফ ম্যাটার, তো সেটা যদি অডিট অ্যান্ড রেমুনারেশন কমিটি যদি তারা যদি এটা ইনকর্পোরেট করে তাদের অ্যাকাউন্টসে, তাহলে সেটা আবার আলাদা করে কেন স্টক এক্সচেঞ্জের এন্ড থেকে প্রকাশ করা হয়? মানে ওই বিষয়টা যদি সেটেলড হয়ে যায়, তাদের অবজারভেশন গুলা এবং বোর্ডে অ্যাপ্রুভাল হয়ে যায়, তাহলে আলাদা করে কেন সেটা আবার স্টক এক্সচেঞ্জের এন্ড থেকে আলাদা করে সেটা কেন জানানো হয় শেয়ার হোল্ডারদের? আচ্ছা, মানে স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে আলাদাভাবে জানানো হয়।
জি কি জি বলছেন? এখন বিষয়টা এটা যদি সেটেল এক্সটার্নাল ডাউন হয়ে যায় এক্সটার্নাল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিষয়টা সেটেল ডাউন হলে আসলে অ্যাকচুয়ালি জানানো হবে না। কারণ স্টক এক্সচেঞ্জে কখন জানানো হবে? যখন আপনি হচ্ছে যে এক্সটার্নাল অডিটর আর ম্যানেজমেন্ট বসে আপনার কোনো ডিসিশন হচ্ছে না, ঠিক আছে, কোনো রিজলভ হচ্ছে না সেটা, হ্যাঁ, সেটেল ডাউন হচ্ছে না, দেন আপনার তখন তো সেটা তো স্টক এক্সচেঞ্জের দায়িত্ব, কারণ স্যার এটা অডিটরের তো দায়িত্ব প্রচুর অডিটর জানাবে। দেখা যায় মানে এটা এটা একটা দুইটা না এটা প্রচুর দেখা যায় তাহলে কি এতগুলা তাই কোম্পানি লিস্টেড কোম্পানি 400-500 তার ভিতরে ম্যাক্সিমাম কোম্পানি যারা এরা দিচ্ছে তাহলে কি এই বিষয়গুলো সেটেল ডাউন হয়ই না ব্যাপারটা এরকম যেগুলো সেটেল ডাউন হয় না সেগুলোই যায়, কারণ সেটেল ডাউন হলে যাওয়ার কথা না। কারণ দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি অডিট কমিটি কিন্তু এক্সটার্নাল অডিটরের সাথে বসবে, এক্সটার্নাল অডিটর অবজারভেশন তারা নিবে। এখন এক্সটার্নাল অডিটর এরকম একটা অবজারভেশন দিয়েছে যেটা অডিট কমিটি বা ম্যানেজমেন্ট কমিটির আর কোনো কথা নাই। যেমন আমি গত ক্লাসে একটা বলেছিলাম, আপনার যদি একটা ক্লোজিং ব্যালেন্স 17 কোটি টাকা হয়, ওপেনিং ব্যালেন্স 47 কোটি টাকা, এটা আপনি ইন্টেনশনালি করেছেন, ঠিক আছে? সো আপনি এটার এখন কি দেবেন? এটার আপনি কি ব্যাখ্যা দেবেন? ম্যানেজমেন্ট এটা কি ব্যাখ্যা দেবে? স্যার এটা মনে হয় ওই তো যে আপনার দেশীয় দেশীয় যে জটিলতা ছিল আগস্টের পরে কিছু কোম্পানি বা ব্যাংকের বোর্ড ভেঙে গিয়েছিল তারা নতুন বোর্ড এসে তারা তাদের অবজারভেশন নতুন করে দিয়েছে সেই জন্য মনে হয় হতে এটি পারে, আসলে হতে পারে, সেটাও হতে পারে। তারপরে যদি কোনো স্পেসিফিক ইস্যু হয় আপনি আমার সাথে শেয়ার করবেন, ঠিক আছে? আমি একটু দেখবো এই জিনিসগুলো, আমি একটু দেখি তো যে অ্যাকচুয়ালি আহ আহ, তারপরেও কেন দিয়েছে এটা। এটা তাদের মধ্যে থেকে হওয়ার পরে আসলে দেওয়ার কথা না নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী, হ্যাঁ, তারপরে তারা কেন ডিসক্লোজ করেছে। যদি ওরকম কোনো কেস থাকে এটা আমার সাথে আপনি একটু পার্সোনালি শেয়ার করবেন। জি স্যার আচ্ছা, থ্যাংক ইউ তো দেখেন এই যে অডিট কমিটির রোলটা অনেক বিশাল, অনেক বড়, ঠিক আছে? অনেক হাই পাওয়ারফুল একটা কমিটি। ওভারসি দ্য ডিটারমিনেশন অফ অডিট ফি বেসড অন দ্য স্কোপ অ্যান্ড ম্যাগনিটিউড লেভেল অফ এক্সপার্টাইজ ডিপ্লয়েড অ্যান্ড টাইম রিকোয়ার্ড। কর্পোরেট গভর্নেন্স মাত্র 32 পেজে, তার মধ্যে দেখেন অডিট কমিটির নিয়ে কত বলেছে। তো যাই হোক, আমরা রিপোর্ট করবো অডিট কমিটি কার কাছে বলেন তো? ডাইরেক্টরের কাছে। এক্স্যাক্টলি, বোর্ড অফ ডাইরেক্টর। আমরা বোর্ড অফ ডাইরেক্টর বলবো, বা বোর্ড বলবো, ডাইরেক্টর বলবো না, ঠিক আছে? আইদার বোর্ড বলবো অথবা বোর্ড অফ ডাইরেক্টর বলবো, ঠিক আছে? হ্যাঁ, অডিট কমিটি shall report on its activities to the board। দেখেন ডাইরেক্টর কিন্তু বলে নাই, হ্যাঁ। Audit committee shall immediately report to the board on the following findings, if any: report on the conflict of interest, কি কি রিপোর্ট, কি কি ইস্যুকে অডিট কমিটি আপনার বোর্ডের কাছে রিপোর্ট করবে, ঠিক আছে? আচ্ছা, শেষ করে দেব, শেষ করে দেব। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। শিওর, প্লিজ। স্যার এই কর্পোরেট গভর্নেন্স এটা কি স্যার লিস্টেড কোম্পানি অর্থাৎ জয়েন্ট স্টক এই আপনার শেয়ার মার্কেটে লিস্টেড কোম্পানির জন্য প্রযোজ্য? হ্যাঁ, আমরা একটা জায়গায় দেখিয়েছি তো, একটা জায়গায় তো আমরা দেখিয়েছি, একটা কেস স্টাডি যখন করলাম, কোথায় যেন আমি দেখালাম, সত্য একটা জায়গায় আমি দেখিয়েছি। এটা হচ্ছে তাহলে স্যার কর্পোরেট গভর্নেন্স আমি আপনার লিস্টেড এর জন্য প্রযোজ্য, ঠিক আছে? জি অনলি লিস্টেড কোম্পানির জন্য। অনলি লিস্টেড কোম্পানির জন্য। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, অডিট কমিটি দিয়ে আজকে ক্লাস শেষ করব, হ্যাঁ। তো অডিট কমিটি শ্যাল ইমিডিয়েটলি রিপোর্ট টু দ্য বোর্ড, কি নিয়ে করবে? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে করবে। কোনো ফ্রড, ইরেগুলারিটি, এগুলো যদি আইডেন্টিফাইড হয়, ইন্টারনাল অডিটে, ইন্টারনাল কন্ট্রোলের যদি, কমপ্লায়েন্সের যদি কোনো ইস্যু থাকে, ডিফেক্ট থাকে, সেগুলো তারা করবে। সাসপেক্ট ইনফ্রিজমেন্ট অফ ল রেগুলারিটি, যদি কোনো পার্টিকুলার কোনো আইন বা নিয়ম যদি তারা না মেনে থাকে বোর্ডের কাছে, সেটা তারা প্লেস করবে। এনি এনি আদার ম্যাটার যদি অডিট কমিটি মনে করে যে এটা বোর্ডের সাথে শেয়ার করা দরকার, তাহলে তারা সেগুলো শেয়ার করবে, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আমরা এই নমিনেশন এন্ড রিমুনারেশন কমিটি করবো, আর বেশি নাই, অল্প একটু আছে এটা। হ্যাঁ, নমিনেশন এন্ড রিমুনারেশন কমিটি, এটা নিয়ে আমরা দেখি। এটা একটা সাব কমিটি অফ দ্য বোর্ড, এর রেসপন্সিবিলিটি, এর পাওয়ার, এর রিপোর্টিং, এর স্কোপ অফ দ্য ওয়ার্ক, এগুলো নিয়ে একটু দেখবো। আজকে শেষ করে দিই, 12:30 বেজে গেছে।
প্রথমে আমাদের অবশ্যই 15 মিনিট নষ্ট হয়েছে। থ্যাংক ইউ স্যার স্যার। আজকে কি কোনো ম্যাটেরিয়াল শেয়ার করবেন আমাদেরকে? না, আমি এখনই ম্যাটেরিয়াল শেয়ার করব না। ম্যাটেরিয়াল তো অ্যাকচুয়ালি প্রতিনিয়ত একটা আপডেট করছি, যার কারণে ম্যাটেরিয়াল এখনই শেয়ার করতে পারছি না। ম্যাটেরিয়ালের মধ্যে যেটা, সেটা কর্পোরেট গভর্নেন্স কোড তো আমি পড়াচ্ছি, সেটা আপনারা আপাতত একটু দেখতে থাকেন। তবে এই কোডটাকে একটু ইজি ল্যাঙ্গুয়েজে আমি দেওয়ার ট্রাই করব। ঠিক আছে, এই টোটাল কোডটাই আমি আপনাদেরকে ইজি ল্যাঙ্গুয়েজে একটু দেওয়ার ট্রাই করব বা সামারি আকারে দিব। তারপর হচ্ছে কোম্পানি অ্যাক্টের যে বিষয়গুলো, যেমন 90, তারপর হচ্ছে আপনার 210, তো এই বিষয়গুলো যেগুলো দেখলাম সেগুলো আপনারা দেখতে থাকেন। এই ম্যাটেরিয়াল গুলো তো অ্যাভেলেবল। এট দ্য সেম টাইম আমার সাথে প্যারালাল রেখে আপনাদের যে ম্যানুয়াল যেটা আছে, ICMF এর যে ম্যানুয়ালটা আছে, সেই ম্যানুয়ালে কিছু জিনিস দেখেন। জি স্যার, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে। সালামু ওকে আলাইকুম স্যার, ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। বাই। থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।